লাগ ভালো রে, লাগ ভালো। নমস্কার। আজ আমরা এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার মইপিট কোস্টাল থানার অন্তর্গত পূর্ব গুড়গুড়িয়া গ্রামে, এবং এখানে আসা মূলত এক বিশেষ কারণে। বলতে গেলে এই সমস্ত গ্রামের যারা মানুষজন বসবাস করেন তাদের ওই জলে কুমির, ডাঙায় বাঘ, সেই রকম আতঙ্কের মধ্য দিয়ে দিন গুজরান করতে হয়, জীবন জীবিকা অতিবাহিত করতে হয়। এবং গ্রাম বাংলার মানুষদের জীবন জীবিকার কথা শুনতেই এখানে আসা, এবং এখানে এসে এমন কিছু মানুষদেরকে আমরা পেয়েছি যারা খুব দুঃসাহসিক কাজের সঙ্গে যুক্ত। দুঃসাহসিক এই কারণে, আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে যে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মইপিট, তারপর ভুবনেশ্বরী, ভাষা, গুড়গুড়িয়া, এই সমস্ত অঞ্চলে যে বাঘ গ্রামে চলে এসেছে, এমন খবর বহুবার আপনারা শুনেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলে। কিন্তু আবার সেই বাঘগুলোকে লোকালয় থেকে তাড়িয়ে নিয়ে আবার তাদের নিজস্ব যে বাসস্থান, বাসভূমি সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ছেড়ে দেওয়ার কাজটা করেন কারা? যারা করেন খুব রিস্ক নিয়ে, ঝুঁকিপূর্ণ কাজ, অসম দুঃসাহসিকতা দেখাতে হয় তাদেরকে, এবং সেইভাবে তারা দিনের পর দিন, মাসের পর মাস, যে কয় মাস বাঘের অত্যাচার থাকে লোকালয়ে চলে আসার, সেই সমস্ত সময়গুলো নিজেদের অন্যান্য কাজ ফেলে রেখে ফরেস্টের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে এই কাজগুলো করেন এবং বনের রাজাকে বনে ফিরিয়ে দেয়। কিন্তু কিভাবে তারা এই কাজগুলো করেন, সে সময় কতটা ঝুঁকি থেকে থাকে, সেই কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। টাইগার রেস্কিউ টিমের অন্যতম সদস্য, তার মুখ থেকে শুনবো তাদের সেই অভিজ্ঞতার কথা বা এই কাজে কিভাবে যুক্ত হলেন সেই গল্প। নমস্কার, আপনার নামটা একটু শুনুন। আমার নাম লুৎফর মোল্লা। আচ্ছা, আমি যে কথা বললাম যে আপনারা টাইগার রেস্কিউ টিমের সদস্য। হ্যাঁ, টাইগার রেস্কিউ টিমের এই সদস্য হিসাবে আপনি কাজ করছেন কতদিন? আমি বেশি দিন নয়, আমি তোমার ওই 5-7 বছর কাজ করছি। 5-7 বছর। এর আগে কি করতেন? এর আগে ওই নদীতে মাছ ক্যাংড়া, মধু, এইটাই আমাদের পেশা। মানে মূলত আপনাদের পেশাটা হচ্ছে নদীতে মাছ কাঁকড়া ধরা। হ্যাঁ। এখানে আপনাদের পার্শ্ববর্তী নদী কোনটি, মানে কি নাম নদী? নদী তোমাদের মাদরা। ও, মাদলাতে আপনারা মাছ কাঁকড়া ধরেন। আচ্ছা, সেখানে ওই মাছ কাঁকড়া ধরে এতদিন, 5-7 বছর আগের কথা বলছি, যে 5-7 বছর আগে আপনি নদীতে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা অতিবাহিত করছিলেন। সেখান থেকে এই টিমের সঙ্গে যুক্ত হলেন কিভাবে? এই টিমের সঙ্গে যুক্ত মানে সব তো আমাদের এই যে সুন্দরবনে যে আজকে আমরা যে টাইগার রেস্কিউ টিম হয়েছি, সব কিন্তু মাছ কাঁকড়ার উপরে জীবিকা। আজকে দীর্ঘদিন আমরা মাছ কাঁকড়া ধরতে ধরতে বাঘ সামনাসামনি আমাদের পড়ে যায়, আমরা দেখি, লাঠি বাড়ি হাঁকাহাঁকি করে তাড়িয়ে দিই। এইভাবে আমরা একটা মানে দেখতে দেখতে একটা আমাদের সাহস হয়ে গেছে। 36 জন যে আছি আমরা সব আজকে নদী কালে আমরা মাছ কাঁকড়া ধরে খাই। আপনাদের টিমে যে কজন সদস্য সবাই ওই পেশা, ওই সব নদীর মধ্যে পেশা। বাঘ দেখতে দেখতে আমাদের সুন্দরবনে এরকম মানে লোকালয় পারে আসলে আমরা এরকম মানে ডিপার্টমেন্ট নাও আমাদের যদি না ডাকলেও আমরা মানে এরকম বাড়িতে লোকজন ডেকে নিয়ে এসে লোকালয় থেকে মানে জঙ্গলে পারে ফিরিয়ে দিই, এরকম ডিপার্টমেন্ট না ডাকলেও। কেন মানুষকে ক্ষতি করে দেবে, ডিপার্টমেন্ট কখন আসবে সেটা আমরা দেখবো, বসে থাকবো। আধিকারিকরা কখন আসবেন সেই হিসাবে তো বসে থাকলে হবে না, তার আগে হয়তো প্রাণহানি। তার আগে হ্যাঁ, আমরা লোকালয় ছেলেরা আমরা এরকম মাছ কাঁকড়া ধরে খাই, সাহসী ছেলে। ফরেস্টে না এলেও আমরা লোকালয় থেকে মানে জঙ্গলে পারে ফিরিয়ে দেবো, নাহলে মানুষকে আহত করবে, গিয়ে গরু ছাগল মেরে দিয়ে যাবে। যখন এই টিমে যুক্ত হলেন, তার যুক্ত হওয়ার পরে তখন কি কোনো বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন? প্রশিক্ষণ আমাদের মানে ওই ছোট সাহেব দেয় আমাদের, যে আলিপুরে যে অনুরাগ চৌধুরী, আমাদের অনুরাগ চৌধুরী খুব ভালো লোক, কিন্তু আমাদের যেভাবে বলে কিন্তু সেভাবে আমরা তো করলেও বাঘ তোমার লোকালয় থেকে মানে জঙ্গলের পারে ফিরে নিয়ে যেতে পারবো না, মানে তারা দেরি হবে। যেভাবে বলে, হ্যাঁ ওটা তো হয় স্বাভাবিক, যেভাবে একটা প্রসেস, ওটা তো প্রসিডিউর মেনে চলে, সেইভাবে করতে গেলে হয়তো সময় লাগবে। কিছু কিছু আর আমাদের আউট বুদ্ধি করে হ্যাঁকাতি করে লাগাতে হয়, ঠিক আছে, যে লোকালয় থেকে বাঘ তাড়াতে গেলে, ঠিক আছে। মানে নিজেদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, যেটা জঙ্গলে দেখে আপনাদের যে অভিজ্ঞতা, সেটাকে আপনারা তখন কাজে লাগান। মানে ওই সরকারি সাহেবরা কি বলেন সেইভাবে কাজে লাগাতে সরকারি সাহেবটা চলতে গেলে জাল ঘিরে বসে থাকুন, খাঁচা ফেলে বসে থাকুন, ঠিক আছে। মানে যেটা হয় আর কি স্বাভাবিক,
যে সরকারি কাজে একটা অন্যরকম সিস্টেম থাকে, কিন্তু ওনারা যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সম্মুখীন হয়েছেন, সেখান থেকে তাদেরকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই ওনারা কাজে লাগান এবং তাতে বোধহয় সাকসেসটা বেশি আসে, তাতে বোধহয় আপনারা সফল বেশি হন। আচ্ছা, এখনো পর্যন্ত আপনি এই যে 5-6 বছর ধরে টাইগার রেস্কিউ টিমের সঙ্গে কাজ করছেন, কটা বাঘকে জঙ্গলে ফিরিয়েছেন? এবছর তো মনে হয় 25 সালে মনে হয় 30 থেকে 35 বার বাঘ এসে। বাবা, এতবার! হ্যাঁ, এবছর তো ধরো 2-3টে হয়ে গেছে। হুম। আর বাঘ তো যাওয়া আসা করছে মোটামুটি লোকালয়। আমরা জানি 3 মাস যে ঠান্ডার সময় লোকালয় আসে, কিন্তু এখন ঠান্ডা কেন, এখন 12 মাস চলে আসে। যে গরমেও বাঘ খেয়ে এসে, সেই এই কতদিন আগে ঝড়খালি এলো, দৌলবাড়ি এলো, গরমে চলে আসলো। তাহলে বাঘ এত লোকালয় বেড়ে গেছে, মানে সুন্দরবনে এত বাঘ বেড়ে গেছে, মানে জঙ্গল কমে যাচ্ছে, বাঘ বেড়ে যাচ্ছে। যে এই যে 3 মাস চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যে এত হাওয়া ঢেউ ঢাবলা হয়, অনেক ম্যানগ্রুভ ভাঙতে ভাঙতে চলে আসছে, লোকালয় থেকে যাচ্ছে। তাহলে বাঘ ও লোকালয় পাড়ে চলে আসে। তাহলে আমরা এতদিন যে সুন্দরবনে বাস করছি, মানে আমার জীবনে দেখিনি যে লোকালয় বাঘ এত কি হচ্ছে। লোকালয় কি আছে, লোকের বাড়ির মধ্যেও বাঘ ঢুকে যাচ্ছে। আচ্ছা, মানে সুন্দরবনে আমার জীবনে এরকম দেখলো, মানে আমার বাপ ঠাকুরদাও দেখেনি যে লোকালয় এসে বাড়ির ভিতরে বাঘ ঢুকে যায়। মানে আসলে আমাদের এটাও কি কোনো কারণ হতে পারে যে মানুষজনরা যেভাবে জঙ্গলে গিয়ে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, জঙ্গলে মানুষজনদের যে যাওয়া আসা, সেই কারণে কি বাঘেরা কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে? যে বাঘ নিরাপত্তা মোটামুটি সুন্দরবনের ম্যানগ্রুভ বসানোর খুব প্রয়োজন। সুন্দরবন ম্যানগ্রুভ ভাঙতে ভাঙতে একদম কিনারায় ঠেকে যাচ্ছে, লোকালয় চলে আসছে। অনেক নদী লোকালয় পাড়ে চলে, মানে ভাঙতে ভাঙতে লোকালয় ঠেকে যাচ্ছে। তাহলে বাঘ তো বেড়ে যাচ্ছে, মানে জঙ্গল কমে যাচ্ছে, গাছপালা, বাঘও বেড়ে যাচ্ছে। তার জন্য লোকালয় কি হচ্ছে বেশি। আচ্ছা, আপনি এবছর সবচাইতে বলছেন রেকর্ড করা বাঘ লোকালয়ে চলে এসেছে, প্রায় 30-35 বার। এবং এই যে এতবার যখন আপনারা বাঘ চলে আসে, তখন মানে আপনাদেরকে ডাকা হয়, সেটা মূলত কি ফরেস্ট থেকেই ডাকা হয়? হ্যাঁ, আমাদের ফার্স্ট থেকে এখন ওই তোমার আজকে 4 থেকে 5 বছর হচ্ছে, 1000 টাকা করে বেতন দিয়ে আমাদের মোটামুটি কাজ করে। মানে যেদিন করে আপনাদের যেদিন বাঘ উঠবে ওই দিনকে 1000 টাকা বেতন দেবে, মানে যে কদিন থাকবে বাঘ প্রত্যেকদিন 1000 টাকা করে বেতন খেতে দেবে, 1000 টাকা করে দেবে, সেই হিসেবে আপনাদেরকে, সেই হিসাবে আমরা কাজ করি। আচ্ছা, এই যে ধরুন 3 মাস এই মোটামুটি টাইগার রেস্কিউ টিমের সঙ্গে কাজ করছেন, বাঘ তাড়ানোর কাজ করছেন, তারপরে এই সেই সময় আপনারা কি করেন? আর 3 মাস বাঘে, তার 9 মাস তোমার জঙ্গলে মাছ ক্যাংড়ার মধু। আচ্ছা, সেজন্য পাশ টাশ করিয়ে রেখেছেন। না, পাস করে মানে এই 3 মাস বন্ধ, আমরা এই 3 মাস লাগি না। 9 মাস জঙ্গলের মধ্যে, 3 মাস বাঘে, আর 6 মাস হচ্ছে মাছ ক্যাংড়ায়। 3 মাস এখন বন্ধ আছে। হ্যাঁ, এখন তো বন্ধ রয়েছে। হ্যাঁ, এবার তাহলে 6 মাস মোটামুটি নদীতে মাছ কাঁকড়া ধরেন। হুম, আর মধু সংগ্রহ করেন নাকি? হ্যাঁ, মধু সংগ্রহ করি। সেগুলোর জন্য এই যখন বনে যান 3 মাস, এই 6 মাস যে বনে মধু সংগ্রহ করতে হোক বা নদীতে মাছ কাঁকড়া ধরতে হয়, সেখানে কখনো কখনো কি কুমিরের তো ভয় রয়েছে? হ্যাঁ, কুমির, বাঘ, সাপ। কেন এখন তো মধু কাটতে গেলে মল পাশ আমার জঙ্গলের ভিতরে বলতে হয়। অনেক সাপ তো জড়িয়ে থাকে গাছে গাছে, অনেক সাপের আহত লোক হয়ে গেছে, অনেক বাঘের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম খুব ঝুঁকিপূর্ণ এরকম পড়েছে। আচ্ছা, এবারে এই যে বাঘের রেস্কিউ করতে যাচ্ছেন, টাইগার যে রেস্কিউ করার যে ঘটনাগুলো, সেই মুহূর্তের ঘটনাগুলো, তা আপনারা অসম সাহস নিয়ে, লাঠি নিয়ে শুধুমাত্র আপনারা বাঘের পিছনে তাড়া করে যান, এখানে তো অনেক ঝুঁকি থেকে যায়। ঝুঁকি মানে লোকালয় যখন বাঘ উঠে যায়, মানে আমাদের সমস্যা কি বলে, লোকালয় লোক চারদিকে চলে আসে। আমরা তো বাঘের পিছন ধরে যাই, যে বাঘের ধরে তোমার পিছন ধরে গেলে বাঘটা কোন জায়গায় স্টে হবে, মানে কোন জায়গায় যে বসবে, ওই কিন্তু ওই নিশানা ধরে আমরা যাই। আমাদের যে কি মানে তারা খেতে খেতে কোথাও একটা জায়গায় রেস্ট নেবে, কোনো জায়গায় রেস্ট, কোনো জায়গায় বসবে, সেই জায়গায়। কিন্তু লোকালয় যখন কি আছে, তোমার লোকালয়ের লোক তো চারদিক থেকে যখন ঘিরে ফেলে, চারদিক থেকে লোক আসে পাড়া থেকে, তখন বাঘ কিন্তু যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না। তখন বোধহয় তখন আতঙ্কের মধ্যে, ছড়াছড়ি করে, তখন আতঙ্কের মধ্যে থেকে যায়, এবং সেই কারণে বোধহয় কি দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, সেই কারণে দুর্ঘটনা ঘটেছে আমাদের এই রিসেন্ট যেটা হলো মইবি কোস্টাল থানা অন্ডারে, ওখানে মইবিটা আমাদের একজন লোক এইভাবেই পড়েছে। গণেশ, হ্যাঁ, মানে পাড়ার ভিতরে লোকালয় বাঘ ঢোকার জন্য গাছে লোক ছিল, গাছের গোড়ায়। আমরা তো বাঘের পিছন ধরে গেছি, যে কোন জায়গায় বাঘটা ঢুকে বসে থাকবে, কি কোন জায়গায় হেঁটে হেঁটে যাবে, তার পিছন থেকে আমরা যাচ্ছি। আচ্ছা, আমি একটুখানি আপনাকে থামাইয়ে বলে দিই, আপনারা খুব সাম্প্রতিক একটি ঘটনা আপনারা দেখেছেন যে বাঘ ওনারা তাড়া করে যাচ্ছেন এবং সেখানে হঠাৎ একটি মানুষের উপরেই বাঘ আক্রমণ করে বসে, এবং সেই ঘটনাটা উনি বলতে চাইছেন, সেটা একটু আমরা প্রথম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মানে সেদিন বাঘ এলো, আপনাদের কাছে খবর এসেছে,
তারপরে এই যে অ্যাটাকটা হলো বা আপনারা তাড়া করছে, এইটা কিরকম ভাবে কি হলো একটু যদি বলেন। বাঘ এসেছে একদিন আগে, আমরা খবর পেয়েছি তার পরের দিন হুম। টাইগার টিম আমরা খবর পেয়েছি। আচ্ছা। টাইগার টিম তার আগে ওখানে লোকালের লোক জাল ঘিরেছিল, মানে ডিপার্টমেন্টের লোক জাল ঘিরেছিল, লোকালের ওখানে মইপিট কোস্টাল আন্দাজে বাঘ উঠেছিল। তা আমরা সকালে যখন ওখানে ইনকোয়ারি করি জালের ভিতরে, আমরা বুঝলাম বাঘ নেই, হুম। বাঘ বার হয়ে চলে গেছে। মানে একটা 100 হাতের ভিতরে বাঘ কি করে থাকতে পারে। হুম। আমরা 40-50 জন লোক যখন লাভি, কিন্তু ওখানে বাঘের পর দেখতে পাচ্ছি কিন্তু বাঘ ভিতরে নেই। আচ্ছা। কিন্তু বাঘ কিন্তু লোকালার পাড়ে এসে বাঘ বসে আছে। যখন বেলা হয় 10টার সময়, একজন কেউ দেখতে পেলো যে লোকালার পাড়ে বাঘ কলা গাছে গড়ায় বসে আছে। যখন বাঘ বললো বাঘ হাঁটতে হাঁটতে লোকালার ভিতরে ঢুকে আছে, পাড়ার ভিতরে। আরে বাবা। তখন আমরা বাঘের পিছন ধরলাম, যে পিছন ধরে যেতে হবে, কোন জায়গায় বাঘটা বসে থাকে কি চলে যায়। কিন্তু চারদিকে লোকালার যে মানুষ সব চারদিক থেকে ছুটে ছুটে আসছে যে বাঘ দেখে বলে। কিন্তু এমন ক্ষেত্রে তোমার সেই জায়গা যে জায়গায় বাঘ ঢুকেছে এইখানে লোকালের একটা লোক, মানে বয়স্ক লোক গাছে গোড়ায় ছিল, মানে গাছে চারা বসেছিল কি কাজ করতে গেলে বাঘ ওইখানে চলে গেছে। সেই হিসাবে আমরা আগে গেছিলাম যে ওই লোকটা বাঁচানোর জন্য, কিন্তু হাঁকাহাঁকি চারদিক থেকে করার জন্য ওই বাঘ ছুটে এসে মানে সেই সামনে। লোকটাকে আক্রমণ করেন। সে লোক গাছে উঠে গেছে গাছ কিছুটা। উঠে গেছে, আর আপনারা যারা ছিলেন তাদের মধ্যে একজনকে গণেশ শ্যামল, গণেশ শ্যামল তাকে আক্রমণ করেছে। সেই মানুষটার এখন বর্তমান অবস্থা কি? সে মানুষ এখন হাতটা ভালো হয়েছে, চোখটা এখন বর্তমান তাকাতে পারছে না। মানে একটা চোখ নষ্ট হয়ে গেছে। এবং এই যে আপনাদের যারা এরকম টাইগার রেস্কিউ টিমের সঙ্গে জড়িত, তাদের জন্য কোনো জীবন বীমা বা এই এত ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করতে, সেক্ষেত্রে কি ফরেস্ট থেকে কোনো কিছু সুযোগ সুবিধা আপনারা অতিরিক্ত পান? হ্যাঁ, ফরেস্ট থেকে 5 লাখ টাকা বিমা করে দিয়েছে আমাদের। আচ্ছা, সেগুলো করা আছে। মানে টাইগার টিম ঢোকার আগে করে দিয়েছে। ও, আর যারা বাঘে আক্রান্ত হচ্ছেন, এই আপনাদের টিমেরই একজন গণেশ শ্যামল যিনি আক্রান্ত হলেন এবং তার এখন বর্তমান অবস্থা খুবই খারাপ, তাদের জন্য কি রকম কি সুযোগ সুবিধা আছে? তোমার সুযোগ সুবিধা তো 1.5 লাখ টাকা দিয়েছে সরকার থেকে। ও, তারপর এখন দেখছে, মানে তার চিকিৎসা বাবদ যে চিকিৎসা খরচ দেখছে, হবে সেগুলো সেটা ওনারা ভাববে, বুঝেছে। ওরা আমরা বলতে পারবো না, আমরা বলছি যেটা কোনটা করলে কি হবে, ঠিক আছে। একটা চোখ কানা মানে তো আর তো কোন জঙ্গল কাজ করতে পারবে না, কিন্তু ডিপার্টমেন্ট ভাববে আচ্ছা, যে কি করলে হবে না করবে। মানে খুব ঝুঁকিপূর্ণ কাজ এবং অসম দুঃসাহসিকতার সঙ্গে ওনারা এই কাজটি করেন এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা বিশেষ করে নদীমাতৃক এলাকায় যারা বসবাস করেন সুন্দরবনের প্রত্যন্ত এরিয়াতে, বা বলতে গেলে এই মইপিট, নগেনাবাদ, ভুবনেশ্বরী, ভাষা, গুড়গুড়িয়া, যে সমস্ত অঞ্চলে আপনারা বিভিন্ন সময় বাঘ এসেছে লোকালয়ে অ্যাটাক করছে গরু ছাগল বা মানুষের, সেখানে থেকে যারা সেই বাঘকে আবার জঙ্গলে ফিরিয়ে দিচ্ছেন, এই একটা গুরুত্বপূর্ণ কাজ ফরেস্ট ডিপার্টমেন্টের, সেটা এই সমস্ত স্থানীয় মানুষজনরা যারা করে থাকেন, তাদের জীবনের নিশ্চয়তা কিছু করা দরকার বলে মনে হয়, এবং যাতে তারা আরো দুঃসাহসিক অভিযানে নামতে পারে। অনেক বহু মানুষের জীবন জীবিকা এর উপর নির্ভর করছে, এবং সেই সাথে যদি তাদেরকে আরো নিশ্চিত একটা নিরাপত্তা দেওয়া যেতে পারে, তাহলে বোধহয় তারাও ভালোভাবে কাজটা করে যেতে পারেন। সেই সঙ্গে লুৎফর বাবুকে অনেক ধন্যবাদ, তাদের এইরকম দুঃসাহসিক অভিযান তারা ঝাঁপিয়ে পড়েন ফরেস্টের সঙ্গে কাঁধে কাঁধ রেখে, এরকম সরকারের হয়ে জনগণের হয়ে তারা কাজ করছেন, তাদের প্রতি আমাদেরও কৃতজ্ঞতা রইল। অনেক ধন্যবাদ, নমস্কার।